আচ্ছা কাকু, তুমি ওই দিন যে গল্পটা বলেছিলে তারপর কি হলো? হুম তারপর 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 নেই, সেই তো শুরু। সেখান থেকে শুরু 1757 সাল, ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ। আচ্ছা। ঠিক আছে, হ্যাঁ। নবাব সিরাজউদ্দৌলা একদিকে, আর একদিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মির্জাফরকে লেলিয়ে দিল ইংরাজ সেনা সহ, মানে কোম্পানির সেনা সহ। পলাশির আমবাগারি হলো সেই যুদ্ধ, পলাশির যুদ্ধ। 1757। হ্যাঁ। তুমি যে বলছো না, আমার মনে পড়ে যাচ্ছে কাজী নজরুলের সেই কবিতাটা। কোনটা? কান্ডারি হ্যাঁ, হুঁশিয়ার। কান্ডারি হুঁশিয়ার, একদম। কান্ডারি তব সম্মুখে ওই পলাশির প্রান্তর, বাঙালির খুনে লাল হলো যেথা ক্লাইভের খঞ্জর। ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর, উদিবেশে রবি আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার। কাকু, তারপর কি হলো? তারপর হ্যাঁ, তারপর 100 বছর এগিয়ে যাই আমরা। আচ্ছা। 1757। হ্যাঁ। তারপর 1857। এখন 1857 কি হলো? ব্যারাকপুর থেকে সেই আগুনটা লেগেছিল, যেটা সিপাহী বিদ্রোহ নাম দেওয়া হয়েছিল। তখন এটা তো তুই জানিস যে তখন একটা খবর ছড়িয়ে পড়েছিল যে যে টোটা মুখে কেটে, দাঁত দিয়ে কেটে বন্দুকে ভরতে হতো, সেই টোটায় গরু এবং শুয়োরের চর্বি মাখানো আছে। তখন ব্রিটিশ ভারতীয় সেনা যারা, হিন্দু মুসলমান নির্বিশেষে, এরা বললো না, আমরা দাঁত দিয়ে কাটবো না। কেউ বলে শুয়োরের জন্য কাটবো না, শুয়োরের চর্বি আছে, কেউ বলে গরুর চর্বি আছে, আমরা কাটবো না। বিদ্রোহ শুরু হলো, ব্যারাকপুর থেকে ছড়িয়ে পড়লো মিরাট, রায়বেরিলি, এবং সেই বিদ্রোহের সব সেনানীদের নাম জানি, মঙ্গল পাণ্ডে, ঝাঁসির রানী লক্ষ্মীবাই, ঠিক আছে, তাঁতিয়া তোপের কথা ছিল। আচ্ছা কাকু, সমগ্র দেশে যখন বিদ্রোহ চলছিল, আমাদের অঞ্চলেও তো বিদ্রোহ হয়েছিল। হ্যাঁ, খুব ভালো কথা বলেছিস। কিন্তু সেটা আমরা অনেকেই জানি না, তার কথাটা একটু বলো। আমাদের এখানেও এটা জঙ্গিয়ার যুদ্ধ, এদের জঙ্গিয়া বলা হতো। মানে আমাদের এই অঞ্চলে, আমাদের এই অঞ্চলে, মানে মালেগড়, রন্টিলা, মোহনপুর, এসব অঞ্চলে, ওখানে সেই জঙ্গিয়া যাদের বলা হতো। জঙ্গিয়া মানে কি? যারা জঙ্গিগিরি করে, মানে যারা জঙ্গি, মানে ওদেরকে বলা হতো জঙ্গি। হ্যাঁ, মানে সিপাহী বিদ্রোহেরই আরেকটি স্থানীয় একটা রকম বলতে পারি সেটা। আচ্ছা। ঠিক আছে, তো সেখানে যে যুদ্ধটা হলো, ওইসব জায়গায় বললাম, মালেগড়ে হয়েছিল, মোহনপুরে হয়েছিল, রন্টিলাতে হয়েছিল। সেখানে এদের পেছনে তখন একটা গ্রামের মানুষকে লেলিয়ে দেওয়া হলো। বলা হলো, তোমাদের গ্রামে ডাকাত ঢুকেছে, যদি ধরিয়ে দিতে পারো তাহলে তোমাদের অনেক টাকা ইনাম দেওয়া হবে, মানে বকশিস দেওয়া হবে। ভয়ে তখন সবাই মিলে ডাকাত খুঁজতে বেরোলো। যত বোঝাচ্ছি যে আমরা ডাকাত নই, আমরা স্বাধীনতার জন্য লড়াই করছি, তোমাদের না কিছুতেই মানবে না, বলছে যে না, ডাকাত ডাকাত। যাই হোক, এদের কোনো রকম বুঝিয়ে বুঝিয়ে তখন তো এরা এগোতে শুরু করলো, মোহনপুর হয়ে এরা ছোট জালেঙ্গার দিকে এগোতে শুরু করলো। এদিকে তখন কাছাড়ে ক্যাপ্টেন স্টুয়ার্ট ছিল ইংরেজ বাহিনী। তখন কোম্পানির সেনা থেকে ধীরে ধীরে রানী ভিক্টোরিয়ার জায়গা থেকে, রানী ভিক্টোরিয়ার কাছ থেকে তখন একটা অনুমোদন এসছে, তখন ইংরেজ বাহিনী শুরু হচ্ছে। তো আমাদের এখানে কাছাড়ে তখন ক্যাপ্টেন স্টুয়ার্ট ছিল। স্টুয়ার্টের নেতৃত্বে তখন এরা সবাই মিলে ওই যে সিপাহীদের, মানে যাদের জঙ্গিয়া বলা হতো, জঙ্গিদের ধরলো। এবং মারাত্মক ঘটনা হলো, এখানে মোহনপুরে যুদ্ধে যারা মারা গেল তো গেল, এবং মোহনপুরে একটা গাছে প্রকাশ্য দিবালোকে ফাঁসি দেওয়া হলো। শহর শিলচরে আমাদের যে সদর থানাটি আছে, সদর থানার পাশে একটা বিশাল বট গাছ ছিল, এবং যেসব সিপাহীদের ধরা হয়েছিল, দিনের বেলায় এদের গলায় দড়ি দিয়ে ওই গাছে ঝুলিয়ে, মানে একেবারে একসঙ্গে নির্মম ভাবে মারা হয়েছিল। তো ওই জঙ্গিয়াদের নিয়ে গ্রামীণ যে কবিরা, যাদের নাম আমরা জানি না, অনেকেই জানি না, গ্রামীণ কবিরা তখন গান লিখেছিলেন, যেটাকে জঙ্গিয়ার গীত বলা হতো। তাহলে চলো একটু শুনি। হ্যাঁ, জঙ্গিয়ার গীতটা শুনি। এই গানগুলো উদ্ধার করেছিলেন কিন্তু আমাদের প্রয়াত ডক্টর সুবীর কর, শিক্ষাবিদ ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের, উনি উদ্ধার করেছিলেন। এবং গানগুলো কিন্তু
অসাধারণ গানগুলো। তো গানগুলো শোনা যাক, হ্যাঁ, একটা গান চলো, শুনি আমরা। শুনি। ঠিক হ্যাঁ। আছে। জঙ্গায় কান্দে রে গাছর পাতা খায়া, সুবেদার বাদুরে কান্দন দিনের লাগিয়া। জঙ্গায় কান্দে রে, জঙ্গায় কান্দে রে গাছর পাতা খায়া, সুবেদার বাদুরে কান্দন দিনের লাগিয়া। জঙ্গায় কান্দে রে। আস্তে আস্তে ধীরে ধীরে করিলা গো মন, আস্তে আস্তে ধীরে ধীরে করিলা গো মন। লাতুর বাজারে গিয়া দিলা দর্শন। জঙ্গায় কান্দে রে, জঙ্গায় কান্দে রে গাছর পাতা খায়া, সুবেদার বাদুরে কান্দন দিনের লাগিয়া। জঙ্গায় কান্দে রে। পেটের ক্ষুদায় জঙ্গিয়ায় কিবা কাম করলো, পেটের ক্ষুদায় জঙ্গিয়ায় কিবা কাম করলো। ক্ষেতর আলু পুড়িয়া খাইয়া ক্ষুদা নিবাইল। জঙ্গায় কান্দে রে, জঙ্গায় কান্দে রে গাছর পাতা খাইয়া, সুবেদার বাদুরে কান্দন দিনের লাগিয়া। জঙ্গায় কান্দে রে। যার বাখে তোর যে বা ফসল জঙ্গিয়ায় খাইয়া, ওরে যার বাখে তোর যে বা ফসল জঙ্গিয়ায় খাইয়া। মাটির দোলার তোলে জঙ্গিয়ায় দেখা থইয়া গেলা। জঙ্গিয়ায় কান্দে রে, জঙ্গিয়ায় কান্দে রে গাছর পাতা খাইয়া, সুবেদার বাদুরে কান্দন দিনের লাগিয়া। জঙ্গিয়ায় কান্দে রে, জঙ্গিয়ায় কান্দে রে গাছর পাতা খাইয়া, সুবেদার বাদুরে কান্দন দিনের লাগিয়া। জঙ্গিয়ায় কান্দে রে, সুবেদার বাদুরে কান্দন দিনের লাগিয়া। জঙ্গিয়ায় কান্দে রে, সুবেদার বাদুরে কান্দন দিনের লাগিয়া। জঙ্গিয়ায় কান্দে রে। 1757 থেকে তো স্বাধীনতার লড়াইটা চলছে, শুরু হয়েছে, মানে তাও চলে আসছে, কিন্তু আমরা কখন বলবো যে মূল আন্দোলনটা কবে থেকে শুরু হয়েছে, সেটা কি? যুদ্ধ শুরু হয়েছে 1757, 1857তেও যুদ্ধ চলছে, হ্যাঁ,
কিন্তু তখনও পর্যন্ত কিন্তু মানুষ আসলে সেই যে 600-650 বছরের যে পরাধীনতা, ফলে স্বাধীনতার স্বাদটুকুই ভুলে গেছে। একদম ঠিক আছে। হ্যাঁ তো এখন 1885-তে ধীরে ধীরে মানুষের মনে যেটা শুরু হয়েছিল যে না, আমরাও স্বাধীন হতে চাই, হ্যাঁ। আমরা পরাধীনতা চাই না, আমরা ইংরেজ সাম্রাজ্যবাদী শক্তির মানে পায়ের তলায় থাকতে চাই না, আমরাও মাথা তুলে দাঁড়াতে চাই। 1885-তে এই সমস্ত ভাবনা নিয়ে এলেন অক্টিভিয়ার হিউম, ডব্লিউ.সি. ব্যানার্জি মানে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় এবং আরও অনেকেই ছিলেন, এদের নেতৃত্বে তখন বোম্বে বলা হতো, বোম্বেতে তখন একটা সভা হয়। ঠিক আছে, কংগ্রেসের না, কংগ্রেসের মানে কংগ্রেস নামটা তখন দেওয়া হলো। আগে কংগ্রেস আসলে এরা মানে কংগ্রেস নামটা তখন ছিল, কংগ্রেস বলতে একটা প্ল্যাটফর্ম বোঝাতো। আচ্ছা ঠিক আছে, তো বলা হলো না, যত মানে সুশীল সমাজের যারা প্রতিনিধি যারা সবাই আসবেন এবং এখানে এসে তারা কিন্তু মানে সেদিন 72 জনের একটা কমিটি তৈরি করা হয়েছিল। বলা হয় যে এটাই মূলত তখন থেকেই স্বাধীনতার স্পৃহাটা বেড়েছে এবং স্বাধীনতার একটা গতি দেবার জন্যে কিন্তু কংগ্রেসকে ব্যবহার করা হয়েছে। এবং আমরা যাদের নাম ভুলি, আমার বলতে ভালো লাগছে রে যে আমাদের এই অঞ্চলের তখন ছাত্র, কলেজের ছাত্র কামিনী কুমার চন্দ, আচ্ছা উনিও কিন্তু তখন তার বন্ধু বান্ধবকে নিয়ে, আশেপাশে যারা আছেন তাদের অনেককে নিয়ে কিন্তু তখন সেই কংগ্রেসের ছাত্র যে দল ছিল সেই দলে নাম লিখিয়েছেন, যোগ দিয়েছেন। এবং এই কংগ্রেসের সঙ্গে তার আগে পেছনে কিছু কিছু কথা বলতে ইচ্ছে করছে। বলো। আমি বন্দে মাতরমের কথাটা বলছি, সেটা 1870 সালে লেখা হয়েছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন। তারপর 1882-তে উনি লিখলেন আনন্দমঠে বন্দে মাতরম যোগ করা হলো। এই যে সন্তান দল, ভবানন্দ, জীবানন্দ যাদের নাম আমরা জানি, আনন্দমঠ পড়েনি বাঙালির সংখ্যা খুব কম। তখন কিন্তু সন্তান দল যারা ওই যে সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে লড়ছে, সন্তান দলের সেই যে মাঘী পূর্ণিমাতে যুদ্ধ, মানে সে অসাধারণ জায়গাগুলো আমাদের মনের মধ্যে কিন্তু একটা স্বাধীনতার স্পৃহা জাগিয়েছিল। এবং 1896 সালে, আমি জানি 1896-তে যখন ওই কংগ্রেসের সভাটা চলছিল, তখন ওই বন্দে মাতরম গানটা মানে সর্বপ্রথম গাওয়া হয়। আর এটাও শুনেছি তখন নাকি রবীন্দ্রনাথ ওই গানটার সুর মানে বন্দে মাতরমের সুর করেছিলেন, প্রথম অংশটা উনি গিয়েছিলেন, সুর করে খালি গলায় গিয়েছিলেন। তবে যদুনাথ ভট্টাচার্য এটা করার কথা ছিল, কোনো কারণে সুরটা দেওয়ার কথা ছিল বন্দে মাতরম, কোনো কারণে হয়ে ওঠেনি। এই বন্দে মাতরম ধীরে ধীরে কিন্তু আমাদের স্বাধীনতার সঙ্গে আইভিলতার মতো পুরো জড়িয়ে গেল। মানে একটা সময় 1885 সঙ্গে সঙ্গে যেটা বলতে ইচ্ছে করছে যে 1900 অর্থাৎ 20 শতকের একেবারেই গোড়ার দিকে, তখন কিন্তু একদিকে বাংলা, এরপর লাহোর, তারপর পাঞ্জাব, মহারাষ্ট্র মিলে বিপ্লববাদ শুরু হয়েছে, একই সঙ্গে বিপ্লববাদ চলছে। ঠিক আছে, এদিকে লালা লাজপত রায়, লাল বাল পাল বলে, বাল গঙ্গাধর তিলক, লালা লাজপত রায় এবং বিপিন চন্দ্র পাল মিলে সাধারণ মানুষকে তখন জাগিয়ে তোলার জন্য নানা সভা সমিতি করছেন চারদিকে। একদিকে বিপ্লববাদ, 1908 সালে ক্ষুদিরামের মৃত্যু হলো, ফাঁসি হলো, কিংসফোর্ডকে মারতে গিয়ে উনি কেনেডি নামে কোনো মহিলাকে, লেডি কেনেডিকে মেরে ফেলেছিলেন। আর তখন নাকি কাকু ওই বন্দে মাতরম কথাটা মানে খুব মানে প্রচার হলো আর কি, মানে সবাই তখন নাকি বন্দে মাতরমটাই বলতো, বিশেষ করে স্কুল কলেজের পড়ুয়ারা। অবশ্যই। আর মানে ইংরেজদেরকে দেখলেই ওরা মানে দূর থেকে বন্দে মাতরম বলতো, আর ওরা নাকি খেপে যেত। ওরা ভাবতো মানে ওদের মানে কি জানি বিচ্ছিরি কিছু একটা বলা হচ্ছে। এবং তখন ব্রিটিশ ভারতীয় যে পুলিশ বাহিনী যারা ছিল, এরা তখন ওই বন্দে মাতরম পার্টিকে খুঁজে বেড়াতো, বলতো ওইখানে বন্দে মাতরম পার্টি আছে কিনা। মানে বন্দে মাতরম এটা ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু ওরা জানে না যে বন্দে মাতরমটা মানে হচ্ছে মায়ের বন্দনা করি, আর কিছুই না, আর কিচ্ছু না। কিন্তু এরা তখন ওই বন্দে মাতরম নামেই কিন্তু এরা ভয় পাচ্ছিল, একটা বিভীষিকা হয়ে দাঁড়িয়েছিল। ফলে যাকে পাচ্ছিল, ছাত্রকে বেত মেরে 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 অজ্ঞান করে দিয়েছে, বন্দে মাতরম বলেছিল কোর্টের বাইরে।
উঠোনে দাঁড়িয়ে সেই বিপ্লবীর নামটা ভুলে গেছি, কিশোর ছাত্র, তাকে শুধু বন্দে মাতরম বলেছিল বলে পুলিশ এটাকে বেত দিয়ে মেরে মেরে অজ্ঞান করে কি ফেলেছিল। অত্যাচার, মানে অত্যাচার করে, ভীষণ অত্যাচার করেছে।
তো এদিকে বিপ্লববাদের কথা বলতে গেলে একজনের কথা না বললে হবে না। হ্যাঁ, একটু আগে ভাগেই বলছি আমরা, হ্যাঁ বলো। সেটা হচ্ছে রাসবিহারী বসুর নাম। আমরা সুভাষচন্দ্র বসুর নাম জানি, কিন্তু রাসবিহারী বসুর নাম খুব একটা জানি না, খুব একটা মানে বলাও হয় না। কিন্তু 1886 থেকে 1945 এই 58 বছরের জীবনে রাসবিহারী বসু কতখানি করে গেছেন ভারতের স্বাধীনতার জন্যে, এটা মানে ভাবা যায় না। ভাবা যায় না। আমি একটা ছোট একটা ঘটনার কথা বলছি। 1912 সালে তখন কলকাতা থেকে রাজধানী দিল্লিতে স্থানান্তরিত হবে। নেতৃত্বে আছেন বড়লাট হার্ডিঞ্জ, লর্ড হার্ডিঞ্জ আছেন। তো দিল্লি চাঁদনি চকে একটা শোভাযাত্রা যাচ্ছে, সেখানে হাতির পিঠে বসে আছেন লর্ড হার্ডিঞ্জ। হঠাৎ উপর থেকে একটা বোমা পড়লো, হাতিটা মারা গেল, লর্ড হার্ডিঞ্জ আহত হলেন। মানে হই হই পড়ে গেল চারদিকে, দিল্লি তোল পাড় করছে, চিরুনি তল্লাশি, তোল পাড় করছে সবাই, যে মানে কি কোথায় পাওয়া যাবে, কে করেছে ঘটনাটা। তো করতে করতে দেখা গেল একটা নাম বেরোলো, সে নামটা হচ্ছে রাসবিহারী বসু। উনি কিন্তু নিজে ছিলেন না, এটি 16 বছরের ছেলেকে মেয়ে সাজিয়ে, ওই যে ভিড় ওপর থেকে দাঁড়িয়ে দেখছে তো মেয়ে সাজিয়ে ওকে দাঁড় করিয়ে দিয়েছেন। সঙ্গে তার তৈরি দেশি বোমা হাতি ছিল বসন্ত বিশ্বাসের, ওই ছেলেটির নাম বসন্ত বিশ্বাস। ওই বসন্ত বিশ্বাস হার্ডিঞ্জের ওপর ফেলেছেন বোমাটি, ঠিক আছে। তারপর তো রাসবিহারী বসুর নামটা, উনি আবার একটা কাজ করেছেন, মানে যেটাকে ইংরেজিতে ক্যামোফ্লেজ বলা হয়, ক্যামোফ্লেজ করার জন্যে উনি সরকারি চাকরি করতেন। তো সেটা একটা বিশাল ব্যাপার, মানে সরকারি মানে কাজ করে তার সরকারের বিরুদ্ধে যাওয়া, মানে এদের অবদান অস্বীকার করায় পুলিশ বাহিনীতে ছিলেন। তারপর মানে যারা পেশাদার আইনজীবী যারা, ওরা ছিলেন, বড় বড় মানে যারা রায় বাহাদুররা ছিলেন। এদের বাইরে থেকে বোঝা যেত না, ভেতর থেকে স্বাধীনতার জন্য এরা করে গেছে। তো রাসবিহারী বসু তখন হার্ডিঞ্জকে স্বাগত জানাবার জন্য একটা মানে একটা সভার আয়োজনও করেছেন। যাই হোক, পরে দেখা গেল উনি আর থাকতে পারছেন না। 1915 সালে উনি ভারত থেকে পালিয়ে যান। কোথায় যান? জাপান চলে যান। জাপান গিয়ে ওখানে থাকেন। সোমা নামে একজন রুটির ব্যবসায়ী, বেকারি রুটি ব্যবসায়ীর বাড়িতে উনি ভাড়া নেন, থাকেন ভাড়া। পরে উনি কাজ একটু সাহায্য করতেন, রুটি ব্যবসায়ীকে সাহায্য করতেন। পরে ওই রুটি ব্যবসায়ীর মেয়েকে বিয়ে করেন এবং ইন্ডিয়ান কারি নামে একটি ভারতীয় খাবারের দোকান খোলেন জাপানে। হ্যাঁ, সেটা কি এখনো আছে? আজকেও আছে, ভাবতে অবাক লাগে, হ্যাঁ, কিন্তু সত্যি এখনো আছে, ঠিক আছে। ইন্ডিয়ান কারি নাম দিয়েছেন। ওখানে এরা এখনো, জাপানিরা এখনো ইন্ডিয়ান কারিতে যায়, আর তার সঙ্গে রাসবিহারী বসুর স্মৃতি জড়িয়ে আছে, বুঝতে পারছিস? তো এই যে ব্যাপারগুলো একদিকে, হ্যাঁ, 1915 সালে দক্ষিণ আফ্রিকা থেকে এলেন মোহনদাস করমচাঁদ গান্ধী। 1917 সালে চম্পারণে সত্যাগ্রহ, প্রথম সত্যাগ্রহ। তারপর 1917 সালেই গুজরাটের সবরমতীতে উনি করলেন কি, উনি সত্যাগ্রহ আশ্রম খুললেন, সবরমতী আশ্রম, যেটা পরবর্তীতে আমরা জানি। একদিকে অহিংস আন্দোলন চলল, সত্যাগ্রহ আন্দোলন চলল, একদিকে বিপ্লববাদ শুরু হলো। ভারতবর্ষ তখন টালমাটাল অবস্থা, ঠিক আছে। একদিকে প্রীতিলতা ওয়াদ্দেদার, মাস্টারদা সূর্য সেন, বিনয় বাদল, দীনেশ। আচ্ছা কাকু, মাস্টারদা সূর্য সেন নাকি মানে শিলচরে আমাদের এই অঞ্চলে এসেছিলেন এবং এই অঞ্চলের কথা যখন তুললি তাহলে বলি, বিপ্লববাদের সঙ্গে আমাদের এই অঞ্চলের একটা ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। যুগান্তর দল, অনুশীলন দল, এই যে অনুশীলন সমিতি, এই বিপ্লবী সংগঠনের সঙ্গে কিন্তু আমাদের এখানকার মানুষ গভীরভাবে জড়িয়েছিলেন। আমি আমার এক মাস্টার মশাইয়ের কথা বলতে পারি, তার কাছে আমি তবলা শিখেছি ছোটবেলা। উমাশঙ্কর পাটোয়া শিলচরেই থাকতেন এবং উনি তখন কিন্তু মানে ওই যে রিভলভার পিস্তল উনি কিন্তু তখন সরবরাহ করেছেন। উনি শিলচরের? ভাবা যায় না, সত্যি ভাবা যায় না। করিমগঞ্জে রমণী মোহন দাসীদের কথা বলি, সক্রিয়ভাবে বিপ্লববাদের সঙ্গে, বিপ্লবের সংগঠনের সঙ্গে জড়িয়েছিলেন, যাদের জন্য মাস্টারদা সূর্য সেন এখানে এসছেন, ঠিক আছে। হাইলাকান্দিতেও ছিল। অর্থাৎ শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি সব জায়গা মিলিয়ে কিন্তু
স্বাধীনতা আন্দোলন সে সত্যাগ্রহ হোক, বিপ্লববাদ হোক, যাই হোক না কেন, গভীর একটা যোগাযোগ ছিল। মাস্টারদা সূর্য সেন যখন হন্যে হয়ে গোয়েন্দারা খুঁজে বেড়াচ্ছে, তখন কিন্তু মাস্টারদা সূর্য সেন শিলচর এসছেন, লুকিয়ে দিন কয়েক এখানে থেকে গেছেন। ঠিক আছে, ফলে এগুলো বলতে ভালো লাগছে সত্যি। তো এই যে এই সময়টার সঙ্গে সঙ্গে সুভাষচন্দ্র বসু কংগ্রেস ছাড়লেন, কংগ্রেস ছেড়ে ফরওয়ার্ড ব্লক তৈরি করলেন, সুভাষচন্দ্র বসু শিলচরে এসেছিলেন। এবং একটা কথা জানিস, কোনটা? শিলচরে দুজন যুবক তখন, আচ্ছা, সুনীল সুশীল বলা হতো, সুনীল চক্রবর্তী, সুশীল চক্রবর্তী, বড় ভাই ছোট ভাই, আচ্ছা, দাদা ছোট ভাই, আচ্ছা। এরা প্রথম এই অঞ্চলে প্রথম ফরওয়ার্ড ব্লকের সদস্য হয়েছিলেন। সুভাষচন্দ্র বসু এদের নাম লিখেছিলেন ফরওয়ার্ড ব্লকের সদস্য হিসেবে। জানতামই না, মানে সত্যি এখন জানছি। এই মানে ঘটনা আমাদের অঞ্চলের অনেক কিছু আছে যেটা আমরা সত্যি জানি না, বলা হয় না, মানে বলা উচিত। তো এই তো গেল, একদিকে চললো এটা, সুভাষচন্দ্র বসু ভারত মহানিষ্ক্রমণ যেটাকে বলি আমরা, ভারত ছেড়ে চলে গেলেন, চলে গিয়ে ধীরে ধীরে জাপান পর্যন্ত পৌঁছলেন। জাপান পর্যন্ত পৌঁছে উনি ততদিন রাসবিহারী বসু অপেক্ষা করেছেন সুভাষচন্দ্র বসুর, যে আজাদ হিন্দ বাহিনীর সর্বাধিনায়কের হাতে তুলে দেবেন সব কিছু। আচ্ছা কাকু, মাঝখানে তোমাকে একটা কথা জিজ্ঞেস করছি। এবং রবীন্দ্রনাথও তো স্বদেশী আন্দোলনে উৎসাহ দিয়েছিলেন, অবশ্যই সেটা একটু বলো। সরাসরি যুক্ত ছিলেন। আচ্ছা, ওই যে বললাম 1896-তে জাতীয় কংগ্রেসের যেটা অধিবেশন হয়েছিল, সেখানে বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম প্রথম পংক্তিটাকে সুর করে গিয়েছিলেন, নিজে গিয়েছিলেন। এইভাবেই পরবর্তীতে 1911 সালে আমরা যে এখন যে জাতীয় সঙ্গীত হিসেবে যেটাকে দেখছি, 1911 সালে কিন্তু সেখানে ওই জাতীয় কংগ্রেস, কলকাতায় জাতীয় কংগ্রেসে, আচ্ছা, সেখানে রবীন্দ্রনাথের নিজের লেখা একটা কবিতা, এই কবিতার প্রথম পংক্তি, তাকে বলা হলো আপনি একটি গান করুন। ওই কবিতার প্রথম পংক্তিটাকে উনি সুর করলেন, সুর করে নিজে গাইলেন, জনগণ মন অধিনায়ক জয় হয়ে। ঠিক আছে, 1911 সালে। তো এভাবে যুক্ত ছিলেন। কিন্তু রবীন্দ্রনাথকে বুঝতে গেলে তার ঘরে বাইরে পড়েছিস? হ্যাঁ পড়েছি। বাহ, তাই তো বুঝতে পারবি। নিখিলেশ এবং সন্দীপ, এই দুজনের স্বাদেশিকতা আর স্বদেশী আনা, এই দুটোকে যদি কেউ বোঝে তাহলে রবীন্দ্রনাথের মানে স্বদেশী ভাবনাটাকে বুঝতে পারবে। উনি স্বদেশী আনায় বিশ্বাসী ছিলেন না, স্বাদেশিকতায় বিশ্বাসী। হ্যাঁ, উনি বলতেন যে স্বাধীনতা অর্জন করা সহজ, কিন্তু তাকে ধরে রাখা অনেক কঠিন, কারণ নিজেদের তৈরি করতে হবে। টু ডু অ্যান্ড টু বি, এ দুটোর মধ্যে একটা তফাৎ আছে, একটা পার্থক্য আছে। আমি ইংরেজি প্রবাদটা বললাম, ওই যে টু বি মানে হয়ে ওঠা যে ব্যাপারটা, ওটা রবীন্দ্রনাথের স্বদেশ ভাবনার মধ্যে ছিল। তব আহ্বান প্রচারিত, শুনি তব উদার বাণী। হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারদর্শিক, মুসলমান খ্রিস্টানি। পূরব পশ্চিম আসে তব সিংহাসন পাশে, প্রেম হার হয় গাথা। জনগণ ঐক্য বিধায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা। জয় হে, জয় হে, জয় হে, জয় 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 হে। ঘোর তিমির ঘন নিবিড় নিশীথে, পীড়িত মূর্ছিত দেশে। জাগ্রত ছিল তব অবিচল মঙ্গল, নত নয়নে অনিমেষে। স্বপ্নে আতঙ্কে রক্ষা করিলে অঙ্কে। স্নেহময়ী তুমি মাতা, জনগণ দুঃখ ত্রায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা।
জয় হে জয় হে জয় হে জয় 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 হে রাত্রি প্রভাতিল উদিল রবি ছবি পূর্ব উদয় গিরি ভালে গাহে বিহঙ্গম পূর্ণ সমীরণ নবজীবন রস ঢালে তব করুণারুণ রাগে নিদ্রিত ভারত জাগে তব চরণে নত মাথা জয় 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 হে জয় রাজেশ্বর ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় হে জয় 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 হে আমাদের এখানকার কথাটা বলি, স্বাধীনতার সঙ্গে বলতে ইচ্ছে করে। স্বদেশী স্কুল মানে যেটাকে দীননাথ নবকিশোর বালিকা বিদ্যালয় বলা হয়, ডিএনএনকে বলা হয়, সেটা ডিএনএনকে নামটা পরে হয়েছে। আচ্ছা 1921 সালে স্বদেশী স্কুল হয়েছিল। এর পিছনে একটা ছোট্ট কারণ আছে, কারণটা বলি দিই। বলো বলো। এখন যেটা গভর্নমেন্ট গার্লস মাল্টিপারপাস স্কুল, সেটাকে তখন মেমের স্কুল বলা হতো। আচ্ছা, এই মেমের স্কুলে কামিনী কুমার চন্দের মেয়ে পড়তো। তো তার বন্ধুকে একদিন শিক্ষিকা মিস লয়েড কোনো একটা কটু মন্তব্য করেছিলেন, তাতে তারা দুজনেই খুব আহত হয়েছেন এবং মেয়ে সে বাবাকে মানে কামিনী কুমার চন্দ্রকে বললেন যে আমি আর ওই স্কুলে যাব না, মেমের স্কুলে পড়বো না। কী হয়েছে ব্যাপার? বললেন আমার বন্ধুকে এসব কথা বলেছেন। আচ্ছা বললেন আচ্ছা ঠিক আছে, পড়বে না, আমার জায়গা আছে, দেখছি কি করা যায়। তখন কাছাড়ের গান্ধী যাকে বলা হতো, যিনি অনালোচিত অনেকখানি শ্যামাচরণ দেব আচ্ছা কে শিলচরে শিলচরে থাকতেন, আচ্ছা শ্যামাচরণ দেব স্বাধীনতা সংগ্রামী, তাকে কাছাড়ের গান্ধী বলা হতো। খালি পা, খদ্দরের ধুতি হাঁটু পর্যন্ত, মাথায় বাঁশের ছাতা, এই ছিল তার। তাকে ডেকে বললেন যে মাস্টারমশাই এখানে তো একটা স্কুল করতে হবে। বলে হ্যাঁ করব। উনি স্কুল শুরু করলেন, বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষে চাইলেন যে আমার স্কুল গড়ব, স্কুল শুরু করব, ভিক্ষে দিন আর আপনার মেয়েকে স্কুলে পাঠাবেন। এই শুরু হলো 1921 সালে। মহাত্মা গান্ধী যখন শিলচর এলেন, এই কথাটা জানার পরে উনি ওই স্বদেশী স্কুল, তখন স্বদেশী স্কুল বলা হতো, স্বদেশী স্কুলে গেলেন, গিয়ে সেখানে চরকা দিয়ে সুতো কেটে ছাত্রীদের দেখালেন। সেই চরকাটা আছে এখনো? এখনো আছে। এবং শ্যামাচরণ দেবের স্ত্রী সৌদামিনী, উনি কিন্তু মেয়েদের পাশাপাশি ওই বড়ি দেওয়া, আচার তৈরি করা, সেলাই করা, এইগুলো শেখাতেন। এই ছিল আমাদের এখানকার অবস্থা। উল্লাসকর দত্ত যখন বোমা মামলায় আসামি হয়ে তাকে কালাপানিতে অর্থাৎ আন্দামানে যেতে হলো, সেলুলার জেলে, সেখানে তাকে ইলেকট্রিক শক টক দিয়ে তাকে পাগল করে দেওয়া হলো, তারপর ওকে ছেড়ে দেওয়া হলো। তখন শিলচরে জাহাজ আসতো, স্টিমার আসতো, ভাসতে ভাসতে একদিন শিলচর চলে এলেন তিনি, উল্লাসকর দত্ত শিলচর চলে এলেন। এখন যেটা ওমেন্স কলেজ বলা হয়, সেখানে একটা ব্রাহ্মঘাট ছিল। হ্যাঁ সেটা শুনেছি। হ্যাঁ, ওই ঘাটে বসে আছেন। আশেপাশের লোকজন দেখলো যে এই ঘাটে কে একজন বসে আছেন, ঠিক আছে, ওরা নিয়ে পাশের একজন ভদ্রমহিলা ওনার বাড়িতে নিয়ে রাখলেন। ওই ছিল তার ব্যাপার। জীবনের শেষ দিন পর্যন্ত উল্লাসকর দত্ত এখানে ছিলেন। এবং আমরা এখন আমাকেও উঠতে হবে, আমাকেও যেতে হবে, বেশি কথা বলতে পারবো না, না হলে উল্লাসকর দত্তর একটা খুব দারুণ একটা ঘটনা আছে, এটা ঠিক আছে, এটা অন্য একদিন শোনা যাবে, অন্য প্রসঙ্গে। তো যাই হোক, হ্যাঁ শোনাব। তো যাই হোক, এভাবে করে করে হ্যাঁ 1946 সালের নৌ বিদ্রোহের একটা বড় ব্যাপার। ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি তখন বুঝলো যে আর ভারতে শাসন করা যাবে না। এরা ধীরে ধীরে ভারত থেকে রওনা হলো, ভারত ছেড়ে এরা চলে গেল। যাবার আগে যে ক্ষতিটা আমাদের করে দিয়ে গেল, এই ক্ষতিটা একটা বিষাক্ত বিভীষিকা, এই ক্ষতিটা আমাদের জীবনে পূরণ হবে না, এই ক্ষতিটা মুছবে না কোনো দিন, যে ভারত এবং পাকিস্তান বলে আলাদা করে দিয়ে গেল।
যে ভারতের জন্য অসংখ্য লক্ষ লক্ষ স্বাধীনতা সেনানীরা যোদ্ধারা যুদ্ধ করে গেছেন, সেই ভারতকে দুটুকরো করে দিয়ে গেল। ফলে যেটা রইল সেটা আর যাই হোক প্রতিবেশীর সঙ্গে বন্ধুর সম্পর্ক আর রইল না। সেটাই 1947 আমরা স্বাধীনতা পেলাম, কিন্তু অনেক রক্তের বিনিময়ে। তার আগের দিন অর্থাৎ 14 আগস্ট, অর্থাৎ রাতেই হলো 14 আগস্ট রাতে সম্ভবত 11:35 বা এরকম কোনো একটা সময় পাকিস্তানের জন্ম হলো। ভারতের জন্ম হলো 12:46 বা ওই রকম একটা কোনো একটা সময়। এবং মজার জিনিস জানিস, সেদিন পণ্ডিত ওঙ্কারনাথ ঠাকুর, সেই যে পার্লামেন্ট হাউস যেটাকে বলে, আমরা আজকাল সংসদ ভবন বলি, ওখানে গান গেয়েছিলেন বন্দে মাতরম। গিয়েছিলেন এবং আকাশবাণী দিল্লি সেটাকে সম্প্রচার করেছিল। এবং এই যে বন্দে মাতরম 1950 সালে আমাদের প্রথম রাষ্ট্রপতি যিনি রাজেন্দ্র প্রসাদ, উনি বললেন যে জাতীয় সঙ্গীত হবে আমাদের জনগণ মন অধিনায়ক জয় হে, এবং জাতীয় সঙ্গীতের সমমর্যাদা দিতে হবে এই সঙ্গীতকে, বন্দে মাতরম সঙ্গীতকে। এবং একটা ঘটনা বলি, আকাশবাণীতে আজ পর্যন্ত সকালের যে অধিবেশন শুরু হয়, সিগনেচার টিউন যেটাকে বলি, ওটা বাজার পরেই যেটা বাজানো হয় তার নাম বন্দে মাতরম। সেটা কি এখনো বাজানো হয়? বন্দে মাতরম, বন্দে মাতরম। এবং আমার ধারণা আকাশবাণী যতদিন থাকবে বন্দে মাতরম বাজবেই। এই হলো আমাদের ব্যাপার, ঠিক আছে? কিন্তু এর পরেও তো আমাদের সেই প্রতিবেশীর সঙ্গে ঝগড়া বিবাদ তো লেগেই রইল, মাঝে মাঝেই খোঁচা, মাঝে মাঝেই মানে স্বাধীনতা পাওয়ার পরও ভারত নানাভাবে নানা দিক থেকে আক্রান্ত হয়েছে আর এখনো হচ্ছে। আক্রান্ত হয়েছে, এখনো হচ্ছে। আজও জাতিভেদ ধর্মবিভেদ নিয়ে হয় মারামারি। দুমুঠো ভাতের তরে কুকুরের সাথে চলে কাড়াকাড়ি। শিশু শ্রমিকেরা খাটে মাঠে ঘাটে, কলকারখানা মিলে এখানে ওখানে, বাজারে দোকানে, মরে খেটে তিলে তিলে। কেড়ে নেয় ক্ষুধা ওদের হাতের স্বপ্নের ঝুমঝুমি। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। সকলে দেশের রানী, সে যে আমার জন্মভূমি। জাতির জীবনে যারা সুখ বনে, তারা মরে ধুঁকে ধুঁকে। হাড় জিরজির রুগ্ন শরীর, ব্যাধি বাসা বাঁধে বুকে। রক্তে ও ঘামে জীবনের দামে, রোদে পুড়ে জলে ভিজে। অপরের ঘরে যারা খুশি ভরে, মাথা খুঁড়ে মরে নিজে। ওদের জীবনে নেই কোনো সুখ, নেই উৎসব পুজো। অনাহারে পুরো, অকালিতে বুড়ো, শরীরটা বেঁকে কুঁচো। মাথা নুয়ে নুয়ে যায় ঠেকে ভুঁয়ে, মরণী শান্তি দাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ীর, তোমাতে বিশ্ব মায়ের আঁচল পাতা। 1962 সাল চীন ভারত আক্রমণ করলো। আক্রমণ বলবো না, বলবো আগ্রাসন। অরুণাচল প্রদেশের জায়গা, অনেকটা জায়গা ওরা নিজেদের বলে দাবি করলো এবং নিয়ে নিতে চাইলো। একটা যুদ্ধ হলো, সীমিত যুদ্ধ বটে, কিন্তু যুদ্ধ হলো। এবং তখন জানিস একটা গান লতা মঙ্গেশকর গিয়েছিলেন, মনে আছে তোর? এ মেরে বতন কে লোগো, এ মেরে বতন কে লোগো, ঠিক না? এই গানটি শুনে তখনের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু হাউ হাউ করে কেঁদেছিলেন। এবং এই গানটা এখনো আমাদের মনটাকে নাড়িয়ে দিয়ে যায়। সত্যি।
कुछ याद उन्हें भी कर लो जो लौट के घर ना आए, जो लौट के घर ना आए। ऐ मेरे वतन की जरा आँख में भर लो पानी,
1965 তো যুদ্ধ হয়েছিল, হ্যাঁ, সেটা বলো। ভারত পাকিস্তানের যুদ্ধ হয়েছিল হ্যাঁ 1965। ওই যে বললাম না যে স্বাধীন হবার পরে, যেটা তুই বলেছিলি যে বারে বারে আমরা আক্রান্ত হয়েছি, আজকেও হচ্ছে। হচ্ছে। 65-র যুদ্ধও শুরু হলো কিন্তু। ঠিক আছে, তখন লাল বাহাদুর শাস্ত্রী আমাদের প্রধানমন্ত্রী তখন একটা স্লোগান, জয় জওয়ান জয় জয় কিষান, কিষান। দীর্ঘদিন চলল। ঠিক আছে, তখন যে যুদ্ধটা হয়েছিল, কচ্ছ গুজরাটের একটা জায়গা আছে, কচ্ছকে বলা হয় প্যাটন ট্যাঙ্ক। একটা ট্যাঙ্ক পাকিস্তান পেয়েছিল, একটা ট্যাঙ্ক, ওই ট্যাঙ্কের সমাধি বলা হয়। কেন? বলা হয় এই জন্যেই, বললো এটা দুর্ভেদ্য, এই ট্যাঙ্ক, পৃথিবীর কোনো শক্তি নেই এই ট্যাঙ্ককে মানে ধ্বংস করতে পারে। আচ্ছা। তখন আমাদের সর্বাধিনায়ক হচ্ছেন জেনারেল জয়ন্তনাথ চৌধুরী, জেএন চৌধুরী, জেনারেল জেএন চৌধুরী। উনি বললেন আমি পারবো। সবাই জিজ্ঞেস করলে যে কী করে পারবেন আপনি? বলে হ্যাঁ দেখো না কী করে পারি। তো উনি তার সেনাদের বললেন, বলে কিচ্ছু না বাপুরা, তোরা একটা কাজ কর, ওই যে ট্যাঙ্কটা যখন আসবে, ট্যাঙ্কের কামানের মধ্যে গিয়ে ওই হ্যান্ড গ্রেনেড পিনটা খুলে ভেতরে ছিঁড়ে দিবি, আর কিচ্ছু করতে হবে না। আচ্ছা। তো ট্যাঙ্ক তো তার গোলা বর্ষণ করবে, তার আগে দৌড়ে গিয়ে ট্যাঙ্কের ওটা ওই যে কামানটা ধরে তার ওই পুকুরে একটা গ্রেনেড পুড়ে দিল, ধাই ধাই করে একটা একটা ট্যাঙ্ক সব। দেখা গেল ট্যাঙ্কটা এগোতেই পারছে না, এবং সেই কচ্ছকে বলা হয় প্যাটন ট্যাঙ্কের সমাধিভূমি। এইভাবে ভারত জিতল। কিন্তু একটা কথা বলি, ভারত কখনো কাউকে আক্রমণ করেনি, কোনোদিনও আক্রমণ করেনি, প্রতিহত করেছে। বাইরের শক্তি যখন আমাদের আক্রমণ করেছে, ভারত প্রতিহত করেছে, কিন্তু ভারত এগিয়ে গিয়ে কাউকে কোনোদিন আক্রমণ করেনি। সে যে ভারত তীর্থ কবিতার ওই জায়গাটা আছে, তুমি বলো না একটু ওই জায়গাটা। সখুন্দল পাঠান মোগল এক দেখে হলো লীন। হ্যাঁ, এই জায়গাটা, রণধারাবাহী জয় গান গাহি উন্মাদ কলরবে, ভেদি মরুপথ গিরিপর্বত যারা এসেছিল সবে, তারা মোর মাঝে সবাই বিরাজে, কেহ নহে নহে দূর, আমার শনিতে রয়েছে ধুনিতে তার বিচিত্র সুর। বাহ। আচ্ছা কাকু, হ্যাঁ। 1971-এর যে যুদ্ধটা, সেটাতে ভারত কি করে জড়িত হয়ে পড়লো? 1971-এর যে যুদ্ধটা, সেই যুদ্ধটা ছিল মুক্তিযুদ্ধ, একটা স্বাধীন রাষ্ট্রের যুদ্ধ। একটু পিছিয়ে দুটো শব্দ বলবো শুধু। 1952-এর যেটা পূর্ব পাকিস্তান, তদানীন্তন পূর্ব পাকিস্তানের ভাষা আন্দোলন উর্দু ভাষার বিরুদ্ধে ছিল, যে আমাদের সরকারি ভাষা হবে, শিক্ষার ভাষা হবে বাংলা, এই নিয়ে এদের আন্দোলন শুরু হয়েছিল, যে আন্দোলন পরবর্তীতে একটা স্বাধীন রাষ্ট্রের আন্দোলনে পর্যবসিত হয়। ঠিক আছে, এইবারে ধীরে ধীরে সেই আন্দোলনটা গেল। 52 আন্দোলনের পরে ধীরে ধীরে সেটা মুক্তিযুদ্ধের যুদ্ধ হিসেবে শুরু হলো। মৌলানা ভাসানী, মুজিবুর রহমান, এদের মতো সব ব্যক্তিত্বরা বললেন আমরা স্বাধীন রাষ্ট্র চাই, আমরা পশ্চিম পাকিস্তানের অধীনে থাকবো না, আমরা স্বাধীন বাংলাদেশ গড়ে তুলব। এই যুদ্ধ শুরু হলো, মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধে লক্ষ লক্ষ বাঙালি প্রাণ দিল। এবং তখন ভারতবর্ষের কাছে সাহায্য চেয়েছিল নতুন অস্থায়ী সরকার, বাংলাদেশ সরকার। ভারতবর্ষ সাহায্য করলো, এবং ভারত প্রথম দেশ যে পৃথিবীতে প্রথম বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল। কিন্তু ওই সময় আমাদের এই অঞ্চলে, দক্ষিণ এশীয় অঞ্চলে কিংবা পৃথিবীর নানা অঞ্চলে তখন অদ্ভুতভাবে সামাজিক পরিবর্তন ঘটতে থাকলো, অর্থনৈতিক পরিবর্তন ঘটতে থাকলো। আচ্ছা কাকু, তখন ওই যুদ্ধ যখন চলছিল, মুক্তিযুদ্ধ, পাকিস্তানের সামরিক বাহিনী বাংলাদেশের মানে গ্রামে গঞ্জে ছড়াতে শুরু করলো, এবং তখন নাকি ওই মানে হিন্দুদের উপর অনেক অত্যাচার শুরু হলো। এবং হিন্দু বলে বলবো না শব্দটা, বাঙালিদের উপর। কারণ রোশেন আরা বেগমের কথা আমরা জানি। আমি তখন ছোট, তখন একটি কাগজে দৈনিকে, কলকাতায় একটি দৈনিকে রোশেন আরা বেগমের নাম ফলাও করে ছাপা হয়েছিল, যে নিজের বুকে হ্যান্ড গ্রেনেড বেঁধে পাকিস্তানি ট্যাঙ্কের সামনে ঝাঁপিয়ে পড়েছে, নিজের প্রাণ দিয়ে কিন্তু অসংখ্য পাকিস্তানি ট্যাঙ্ককে ধ্বংস করেছে। আমি বাঙালিদের কথা বলবো। হ্যাঁ, তখন রাজাকারের সৃষ্টি হলো, এবং
ধীরে ধীরে কিন্তু অনেকেই ওদেশ থেকে পালিয়ে হ্যাঁ, এদেশে চলে এলো, ঠিক আছে। আর তখন নাকি প্রায় 1 কোটির মতো শরণার্থী ভারতে। তখন আসলে এটা একটা ধারাবাহিক আচ্ছা, প্রথা আচ্ছা। ছিল, তখন অত হয়েছিল বলে আমার মানে জানা নেই। আস্তে আস্তে ধীরে ধীরে। হ্যাঁ, ধীরে ধীরে হচ্ছে, তার আগেও হয়েছে, আচ্ছা। তার আগেও হয়েছে। এখন কথাটা হচ্ছে এইভাবে হওয়ার পরে আমাদের এই দক্ষিণ এশীয় বললাম না, ভারতবর্ষটা তার মধ্যেই পড়ে, যে আমাদের এখানে কিন্তু সেই তখন একটা অর্থনৈতিক একটা মন্দা তৈরি হতে শুরু করলো। চাকরি নেই, আন্দোলনে বিপর্যস্ত চারদিক, অসংখ্য তরতাজা ছেলে আন্দোলনের নামে প্রাণ দিচ্ছে, কেন দিচ্ছে কেউ জানে না। এবং একটা কবিতা, অরুণ কুমার চট্টোপাধ্যায়ের কবিতা ভারতবর্ষের মা, এই ভারতবর্ষের মা কবিতায় যেখানে বলছে যে বিদেশি ডলার এসছে কিন্তু ছেলের মুখে হাসি নেই, কারণ তার মা মাঝরাতে বেরিয়ে যায়, শেষ রাতে ফেরে, কোচড়ে কিছু নিয়ে আসে, তারপরে ওদের ফ্যান ভাত খাওয়া হয়। অরুণ কুমার চট্টোপাধ্যায়ের একটি কবিতা, ভারতবর্ষের মা। বিদেশি ডলার পাউন্ডের ঢল নামছে, তবু ছেলেটার মুখে হাসি নেই। ও দেখেছে অনেক রাতে দরজা খুলে ওর মা কোথায় যেন যায়। ও দেখেছে মেল ট্রেন ঝাঁকানো শেষ রাতে ফিরে আসে ওর মা। অদূরেই মৃত কাঁচকলের চিমনি, ওর বাবা বন্ধ গেটের কপাটে মাথা খোঁড়ে এদোর ওদোর ঘুরে ফিরে আসে। তারপর শুকনো খড়ের মতো পড়ে থাকে দাবার কোণে। বিদেশ ভ্রমণের সুখস্মৃতি বিস্তার করেন নেতা কনফারেন্সের টেবিলে। অঢেল বাণিজ্যের জাহাজ ভাসবে সমুদ্র থেকে সমুদ্রে, সীমান্ত পেরিয়ে আসবে ফুলেল খুশবুর পসরা। কে যেন ভারতরত্ন, কে যেন অস্কার বিজয়ী, কে যেন জ্ঞানপীঠ। এত কাণ্ডেও ছেলেটার হাসি নেই। কালো কালো বিষণ্ণ বাঁয়া তবলার মতো উবু হয়ে বসে থাকে আর দেখে ভোর রাতে কোচর ভরা চাল এনেছে ওর মা, চালা কাঠের আংড়ায় হাঁড়ি উপচে ফ্যান গড়াচ্ছে। সমস্ত ভারতবর্ষের মা শেষ রাতে ফিরছে 4টি চাল নিয়ে। সমস্ত ভারতবর্ষের ছেলেদের মুখে তবু হাসি নেই। কার্গিলের যুদ্ধটার কথা কিছু বলো। কার্গিলের যুদ্ধ হ্যাঁ। 1999 মে মাস, মে 1999 থেকে জুলাই 1999, ভারত এবং পাকিস্তানের মধ্যে। সেখানেও কিন্তু কার্গিলরা আক্রমণ করেছে দখল করার জন্য, ভারতবর্ষ প্রতিহত করেছে, আক্রমণ করেনি। এই যুদ্ধে আমরা জয়ী হয়েছি, এই যুদ্ধে আমরা ওদের তাড়িয়ে দিয়েছি, কিন্তু পাকিস্তানের 1 ইঞ্চি জমিও কিন্তু ভারতবর্ষ দখল করেনি। তুমি কার্গিল বলছো, মানে কার্গিলের যুদ্ধটা বলছো, আর আমার বর্ডার ছবির গানটা মনে পড়ছে। কোন গান? সন্দেশে আতে হ্যাঁ। কি ঘর কব आओगे। হ্যাঁ। संदेश आते हैं हमें तड़पाते हैं, तो चिट्ठी आती है तो पूछे जाती है कि घर कब आओगे, कि घर कब आओगे, लिखो कब आओगे, कि तुम ये घर सुना सुना है। संदेश आते हैं हमें तड़पाते हैं, तो चिट्ठी आती है तो पूछे जाती है कि घर कब आओगे, कि घर कब आओगे, लिखो कब आओगे, कि तुम बिन ये घर सुना सुना है।
के गजरे ने महकती सुबहों ने मचलती शामों ने अकेली रातों ने अधूरी बातों ने तरसती बाहों ने और पूछा है तरसी निगाहों ने कि घर कब आओगे, कि घर कब आओगे, दिखो कब आओगे, कि तुम बिन ये घर सूना सूना है। गुजरने वाली हवा बता मेरा इतना काम करेगी क्या, मेरे गाँव जा मेरे दोस्तों को सलाम दे, मेरे गाँव में है जो गली जहाँ रहती है मेरे दिलरुबा, उसे मेरे प्यार का जाम दे, उसे मेरे प्यार का जाम दे। वही थोड़ी दूर है घर मेरा, मेरे घर में है मेरी बूढ़ी माँ, मेरी माँ के पैरों को छू के तू उसे उसके बेटे का नाम दे। ऐ गुजरने वाली हवा जरा मेरे दोस्तों मेरे दिलरुबा, मेरे माँ को मेरा पैगाम दे, उन्हें जाके तू ये पैगाम दे। मैं वापस आऊँगा, मैं वापस आऊँगा फिर अपने गाँव में उसी की छाँव में, कि माँ के आंचल से गाँव के पीपल से किसी के काजल से किया जो वादा था वो निभाऊंगा। मैं एक दिन आऊँगा, मैं एक दिन आऊँगा, मैं एक दिन आऊँगा, मैं एक दिन आऊँगा, मैं एक दिन आऊँगा। জানিস এই গানটা শুনলে না আমার কাজী নজরুল ইসলামের একটা কবিতার বেলা শেষে, আচ্ছা, যেখানে ওই রকম যাচ্ছি বলে সে যে চলে গেল আর ফিরে আসেনি, তার স্ত্রী বা তার প্রেমিকা যেই হোক অপেক্ষায় আছে, তার মা অপেক্ষায়, তার সন্তান অপেক্ষায়, অপেক্ষায় তার বাবা যে কবে আসবে কবে আসবে। কিন্তু ওই যে কে ঘর কব आओगे গানটার সঙ্গে এই কবিতাটা অদ্ভুত একটা মিল খুঁজে পাচ্ছি। সূর্য অস্ত যাচ্ছে এবং সেই মেয়েটি বসে বসে ভাবছে আজকের দিনটাও তো চলে গেল, কোথায় সে তো এলো না, কিন্তু আশায় বসে আছে যে আশায় বসে আসবে, আছে। হ্যাঁ, কিন্তু আশাটা আর হলো না। আশাটা আশায় আছে কিন্তু আশা হলো না। আশা হলো ধরণী দিয়াছে তার গাঢ়ে বেদনার রাঙা মাটি রাঙা ম্লান ধূসর আঁচলখানি দিগন্তের কোলে কোলে টানি। পাখি উড়ে যায় যেন কোন মেঘ লোক হতে, সন্ধ্যা দ্বীপ জ্বালা গৃহপানে ঘর ডাকা পথে, আকাশের অস্ত বাতায়নে অনন্ত দিনের কোন বিরোহিনী কণে জ্বালাইয়া কনক প্রদীপ খানি
উদয় পথের পানে যায় তার অশ্রু চোখ হানি। আসি বলে চলে যাওয়া বুঝি তার প্রিয়তম আসে। অস্ত দেশ হয়ে ওঠে মেঘ বাষ্প ভরাতুর তারই দীর্ঘশ্বাসে। কাঙালিনী ধরা মার অনাদিকালের কত অনন্ত বেদনা হেমন্তের এমনি সন্ধ্যায় যুগ যুগ ধরি বুঝি হারায় চেতনা। উপুর হইয়া সেই স্তূপীকৃত বেদনার ভার মুখ গুঁজে পড়ে থাকে ব্যথা গন্ধ তার। গুমরিয়া গুমরিয়া কেঁদে কেঁদে যায়, এমনই নীরবে শান্ত, এমনই সন্ধ্যায়। কাকু তুমি এত মানে কথাগুলো বললে না, মানে সত্যি মানে জানতাম না কথাগুলো, অনেক ভালো লাগলো আর কি। হ্যাঁ, আরো অনেক কথা বলার ছিল, যাই হোক, কিন্তু আমার এখন তুমি যাওয়ার কিন্তু সময় হলো। আরেকদিন মানে বলতে হবে এই হ্যাঁ, কথাগুলো বলবো আবার। বলবো। একটা কথা জানিস, এই যে স্বাধীনতা যুদ্ধের পর থেকে যে কথাগুলো বললাম, আমাদের সেনানীদের জন্য আমরা গর্বিত। সত্যি গর্বিত। পৃথিবীতে এমন বীর সেনানীরা কজন আছে, কোথায় আছে জানি না, যারা অস্ত্র ধরে দেশকে বাঁচানোর জন্য, একই সঙ্গে কিন্তু তাদের মানবতা হারিয়ে যায়নি। অত্যাচারিত হয়েছে, হ্যাঁ, কিন্তু অত্যাচার করেনি কখনো। অত্যাচার করেনি, শত্রুপক্ষকে কাছে পেয়ে কিন্তু গুলি খরচ করেনি, বরং মুখে জল তুলে দিয়েছে প্রয়োজন বোধে। এটাই ভারতবর্ষ। হে আমার জননী, কেমন করে তোমাকে আমি বলি যে মাটিতে ভর দিয়ে আমি উঠে দাঁড়িয়েছি, আমার দু হাতের 10 আঙুলে তার স্মৃতি। আমি যা কিছু স্পর্শ করি সেখানেই হে জননী তুমি, আমার হৃদয় বীণা তোমারই হাতে বাজে। হে জননী, আমরা ভয় পাইনি। যারা তোমার মাটিতে নিষ্ঠুর থাবা বাড়িয়েছে, আমরা তাদের ঘাড় ধরে সীমান্ত পার করে দেব। আমরা জীবনকে নিজের মতো করে সাজাচ্ছিলাম, আমরা সাজাতে থাকব। হে জননী, আমরা ভয় পাইনি। যজ্ঞে বিঘ্ন ঘটেছে বলে আমরা বিরক্ত। মুখ বন্ধ করে অক্লান্ত হাতে হে জননী, আমরা ভালোবাসার কথা বলে যাব। যে ভারতবর্ষ শান্তি, সত্যি। প্রেম, অহিংসা, সংহতির কথা বলে বেরিয়েছে যুগ যুগ, হাজার হাজার বছর ধরে, কিন্তু কিন্তু ওই যে যদি কেউ আমার আমাদেরকে দেশ মানে আক্রমণ বিরক্ত করে, বিরক্ত করে, আমরা বিরক্ত যদি হই, তাদের ঘাড় ধরে বার করে আমরা দেব। প্রতিবাদ করবই। আমরা প্রতিবাদ করবই। হ্যাঁ, এবং মাকে বারে বারেই বলা, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে করতে জানি। জানি। মাগো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। মাগো ভাবনা কেন, আমরা হারবো না, হারবো না, তোমার মাটির একটি কণাও ছাড়বো না। আমরা হারবো না, হারবো না, তোমার মাটির একটি কণাও ছাড়বো না। আমরা পাঁজর দিয়ে দুর্গ ঘাঁটি করতে জানি। তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। মাগো ভাবনা কেন, আমরা পরাজয় মানব না, দুর্বলতায় বাঁচতে শুধু জানব না। আমরা পরাজয় মানব না,
দুর্বলতায় বাঁচতে শুধু জানবো না, আমরা চিরদিনই হাসি মুখে মরতে জানি। তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। মা গো ভাবনা কেন, আমরা অপমান সইব না, ভীরুর মতো ঘরের কোণে রইব না। আমরা অপমান সইব না, ভীরুর মতো ঘরের কোণে রইব না। আমরা আকাশ থেকে বজ্র হয়ে ঝরতে জানি। তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। মা গো ভাবনা কেন, মা গো ভাবনা কেন, মা